তো কাজশক্তি ক্ষমতার প্রথম যে প্রবলেমটা আমরা দেখব সেটা হলো শক্তির সংরক্ষণশীলতা নীতি পড়ন্ত বস্তু এবং দোলকের জন্য এই প্রবলেমগুলো হয়। প্রশ্ন নম্বর 1 যশোর বোর্ড 2025 সালে আসা প্রশ্নটা। আমরা এই বিন্দু থেকে একটা পড়ন্ত বস্তু দেখতেছি চিত্রের মধ্যে, যেটা বি বিন্দুতে আসছে। বি বিন্দু এ বিন্দু থেকে 20 মিটার নিচে এবং এই বিন্দুটা ভূমি থেকে 80 মিটার উপরে। এখানে বিসি ইকুয়াল সিডি বলে দিচ্ছে, অর্থাৎ বিডি উচ্চতাটাকে দুটো ভাগে ভাগ করে ফেলছে। ভরটা 15 কেজি দেওয়া আছে, সব কিছু লিখছে। বস্তু অভিকর্ষ বলের প্রভাবে ভূমির দিকে পড়ছে, এবি 20 মিটার, যা যা দেওয়া আছে চিত্রে যা ইনফরমেশন এখানেও তাই লেখা আছে। বস্তুটির এ ও সি বিন্দুতে মোট শক্তির পরিমাণ অপরিবর্তিত থাকবে কিনা। তাহলে আমাদেরকে এখানে দুটো বিন্দুর কথা বলা হয়েছে, একটা বলা হয়েছে এ বিন্দুর কথা, আরেকটা বলা হয়েছে সি বিন্দুর কথা। দেখেন এই যে এ আর এই যে সি, তো এ বিন্দুতে আমার তাহলে বিভব শক্তি গতিশক্তি দুটোই বের করতে হবে। সো প্রথমে আসেন স্যার, আমরা কি করব, এই বিন্দুতে আমরা বিভব করি। বিভবকে আমরা পটেনশিয়াল পি দিয়ে লিখতে পারি, পি এ ইকুয়াল, আমরা সবাই জানি বিভব শক্তি হচ্ছে mgh। আমরা h না লিখে এখানে টোটাল উচ্চতা AD লিখে ফেলবো। AD বিভব শক্তিতে যেই উচ্চতাটা আমরা হিসেব করি সেটা হচ্ছে ভূমি থেকে টোটাল যেই উচ্চতা সেটা আমরা বিভব শক্তিতে হিসাব করব। তা আমাদের ভর দেওয়া আছে 15, 9.8 ইন্টু আমার 80 কত আসছে আমরা একটু বের করি স্যার। 15 ইন্টু 9.8 ইন্টু 80 আমার আসছে 1176 ঝুল। ঠিক আছে, এরপর আমরা গতিশক্তি করতে পারি। গতিশক্তিকে আমরা কাইনেটিক এনার্জি কে দিয়ে লিখি, কে এ ইকুয়াল হাফ mv²। খেয়াল করে দেখো, যখন বস্তুটাকে এই বিন্দু থেকে ছেড়ে দেওয়া হলো তখন এটা স্থির অবস্থায় ছিল, তাহলে বেগ 0, তাহলে আমরা এখানে 0 জুল পেয়ে যাই। ঠিক আছে, আমরা এখানে 0 জুল পেয়ে যাই। আমরা পরের পৃষ্ঠায় গিয়ে লিখি স্যার, 0 জুল যদি হয় তাহলে টোটাল EA ইকুয়াল টু কি হবে, PA যোগ KA। তো আমার এটা থাকে 11760 জুল। এবার আমরা সি বিন্দুতে যদি করি, সি বিন্দুতে সি হাইটটা কত সেটা আমাকে বের করতে হবে। স্যার আমরা এবি জানি, বিডি এবি থেকে বের করে নিয়ে আসবো। পাশে রাফ করি স্যার, বিডি ইকুয়াল, এই যে বিডি ইকুয়াল এডি মাইনাস এবি, পুরা অংশ থেকে ছোট্ট এই অংশটা বাদ দিয়ে দিলে হয়ে যাবে স্যার। এডি মাইনাস এবি, এডি হচ্ছে আমাদের কত 80, এটা কত আমাদের 20, আসলো 60 মিটার। সুতরাং সিডি, একটা জিনিস খেয়াল করে দেখো, আমাকে বিসি আর সিডি সমান বলছে, তাহলে বিসি ও সিডিতে সমান হয়, তাহলে এরা প্রত্যেকে বিডি এর অর্ধেক, তাহলে সিডি ইকুয়াল টু বিডি ডিভাইডেড বাই 2, দ্যাট মিনস 60/2 30 মিটার। তাহলে ভূমি থেকে উচ্চতা 30 মিটার। আমরা কি করব, এবারে ডিরেক্ট লিখবো, ফর্মুলা লেখার ইচ্ছা করে না। 15 ইন্টু 9.8 ইন্টু ভূমি থেকে উচ্চতা 30, 4410 ঝুল। সি বিন্দুতে গতিশক্তি বের করব। গতিশক্তির জন্য আমাদের ফর্মুলা কি স্যার, হাফ mv²।
সি স্কোয়ার। সি বিন্দুটার জন্য আমরা ভেলোসিটি বের করতে হবে। সি বিন্দুতে ভেলোসিটি কত হলো? দেখো, একটা বস্তুকে যখন আমরা উপর থেকে ছেড়ে দিই তখন এটা নিচে পড়তে পড়তে আমাদের বেগ লাভ করতে থাকে। যতই নিচে পড়তে থাকে ততই এটি বেগ লাভ করতে থাকে। সো আদিবেগ যখন শূন্য হয় তখন আমরা একটা জিনিস লিখতে পারি। এদিকে দেখো, রাফে আমরা দেখাই তোমাদেরকে। ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh। যখন আমাদের আদিবেগ শূন্য হয়, এটা চলে যায়, তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু 2gh লেখা যায়। এখানে খেয়াল করার একটা বিষয় আছে, mgh, এখানে বিভব শক্তির এইচটা ছিল ভূমি থেকে, কারণ বিভব হিসেব হয় ভূমি অবস্থা থেকে কত উচ্চতায় আছে তার উপরে। কিন্তু এখানের যে এইচটা আছে, এখানের যে উচ্চতাটা আছে, সেটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। বস্তুর গতির ক্ষেত্রে আমরা এইচ কিংবা এস দূরত্ব যাই করি না কেন, সুষমবেগের সমীকরণের দূরত্ব সবসময় অতিক্রান্ত দূরত্ব। তাহলে এই ঘটনায় অতিক্রান্ত দূরত্ব কত হবে স্যার? সি বিন্দুতে আসতে অতিক্রান্ত দূরত্ব এসি হবে স্যার। সি বিন্দুতে অতিক্রান্ত দূরত্ব কি হবে? এসি, এটাই অতিক্রান্ত দূরত্ব হবে। এর কারণেই আমরা এখানে বলি যে গতিশক্তি হিসেব করতে হয় উপর থেকে, ছেড়ে দেওয়া বস্তুর জন্য গতিশক্তির উচ্চতা হিসেব করতে হয় উপর থেকে, আর বিভব শক্তি হিসেব করতে হয় নিচ থেকে। তাহলে আসো স্যার আমরা এখানে কি করব? তাহলে m ইন্টু 2gAc এটা লিখব। এসি কেন স্যার? আমি আবার একটু বলে দিই স্যার, 2gh এটা আমরা মনে মনে জানি, তাহলে ওটাকেই আমরা লিখব, কিন্তু উপর থেকে হাইট দেখে সি বিন্দুর হাইট কতটুকু অতিক্রম করে আসছে, এসি পরিমাণ পথ সে পেরিয়ে আসছে। সো এসি পরিমাণ পথ আমরা এখানে বসিয়ে দেব। বসালে আমার যা আসে, হাফ এবং 2 চলে যাবে স্যার, আমাদের হাফ এবং 2 চলে যাবে। তাহলে এটাও কাইন্ড অফ আমাদের কি আসছে? mgh আসছে। মুক্তভাবে পড়ন্ত বস্তুর গতিশক্তির সূত্র mgh, বিভব শক্তির সূত্র mgh। অনলি ডিফারেন্স ইজ গতিশক্তিতে উপর থেকে হাইটটা হিসেব করতে হয়, বিভব শক্তির ক্ষেত্রে নিচ থেকে হাইটটা হিসেব করতে হয়। আই রিপিট, কোনো একটা বস্তুর গতিশক্তি তুমি যদি নির্ণয় করতে চাও এবং বিভব শক্তি নির্ণয় করতে যাও, এবং বস্তুটি যদি হয় মুক্তভাবে স্থির অবস্থান থেকে ছেড়ে দেওয়া বস্তু, তখন তুমি বিভব শক্তি সূত্র mgh, গতিশক্তির সূত্র mgh। পার্থক্য হলো গতিশক্তির হাইটটা উপর থেকে হিসেব করে আসতে হয়, কেন কি এটা অতিক্রান্ত দূরত্ব মাপতে হয়, আর বিভব শক্তির হাইটটা নিচ থেকে হিসেব করে আসতে হয়, কেননা এটা বিভব শক্তির সবসময় ভূমি অবস্থা থেকে উচ্চতা হিসেব হয়। তাহলে এখানে আমরা mgh সবটাই বসিয়ে দিই স্যার, 15 9.8 ইন্টু অতিক্রান্ত টোটাল যে দূরত্বটা, সেটা আমরা কি বলতে পারি? সিডি আমরা বের করে ফেলছি, সিডি 30 ছিল। তাহলে এসিটা কি হবে আমার? ডিরেক্ট করি স্যার, আর ভাল লাগছে না, এখানে আমরা সিডিটা মাইনাস করে দেবো। 80 মাইনাস 30 হয়ে গেল হচ্ছে 50। তাহলে 50 গুণ 9.8 গুণ 15, 7350 ঝুল। 7350 ঝুল, 7350 ঝুল। ওকে, তাহলে এটাই ছিল আমাদের মোটামুটি সংরক্ষণশীলতার সূত্রের জন্য দুইটা অংশ বের করে নিয়ে আসা। যোগ করে দিব, তাইলে কাজ শেষ হয়ে যাবে। ফাইনালি আমরা এখানে ই এরটা জানি স্যার, সুতরাং আমরা এখন ইসি এরটা করবো স্যার, পিসি যোগ কেসি। 4410 যোগ 7350 হয়ে গেল কি স্যার? 11760 ঝুল। সমানে সমান চলে আসছে। তো তাহলে তোমরা বলে দিবা অবশ্যই তাহলে কি থাকবে? শক্তি সংরক্ষণশীল থাকবে। এখানে কি লিখছে? অপরিবর্তিত থাকবে কিনা মোট শক্তির পরিমাণ? হ্যাঁ, তাহলে মোট শক্তির পরিমাণ অপরিবর্তিত থাকবে বলে দিতে পারি। চলো এবার পরের প্রশ্নে চলে যাই আমরা। এটা সবার তোলা হচ্ছে, একেবারে সমান সমান আসছে। পরের প্রশ্ন চলে যায়। প্রশ্ন নম্বর 2, এটা টাইপ 2 থেকে একটা আসা প্রশ্ন। গতিশক্তি এবং বিভব শক্তির শর্তাবলী, যেখানে আমরা কোথায় গতিশক্তি অর্ধেক হবে, দ্বিগুণ হবে, 3 গুণ হবে, 1/3 হবে। মানে সহজ বাংলা ভাষায় গতিশক্তি এবং বিভব শক্তি একটা আরেকটার অংশ বা গুণ এমন বলা হবে।
সো 2.5 কিলোওয়াট এর একটি বৈদ্যুতিক মোটর 12 কেজি ভরের একটি বস্তুকে 20 মিটার উপরে তুলে ছেড়ে দিল। বস্তুটি মুক্তভাবে মাটিতে পড়ল। মুক্তভাবে পড়ন্ত অবস্থায় বস্তুটি ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় এর বিভব শক্তি গতিশক্তির 1/4 হবে? তাহলে বিভব শক্তি গতিশক্তির 1/4 কোথায় হবে সেটা জানতে চাওয়া হয়েছে। তো 2.5 কিলোওয়াটের একটি বৈদ্যুতিক মোটর 12 কেজি ভরের একটি বস্তুকে 20 মিটার উপরে তুলে ছেড়ে দিল। তাহলে আমার শুরুর দিকে যে ইনফরমেশনটা দেওয়া আছে এটা অপ্রয়োজনীয় হয়ে গেছে আমাদের জন্য। আমাদেরকে জাস্ট এটুকু মাথায় রাখতে হবে কত উচ্চতায় তুলে ছেড়ে দিল। ছেড়ে দেওয়া মানে কি? তুলে ছেড়ে দিল, আদিবেগ শূন্য, ছেড়ে দিল, জাস্ট ছেড়ে দিল, মুক্তভাবে ছেড়ে দিল। তো তাহলে মুক্তভাবে যখন ছেড়ে দেওয়া হয় আদিবেগ শূন্য, বস্তুটি মুক্তভাবে মাটিতে পড়লো, এটা আরও স্পেসিফিকভাবে বলেও দিছে মুক্তভাবে মাটিতে পড়লো। তাহলে তখন আমাকে বিভব শক্তি গতিশক্তির সম্পর্ক বের করতে হচ্ছে। বিভব শক্তি গতিশক্তির সম্পর্কটা বের করতে হচ্ছে। তাহলে আসো স্যার, আমরা টোটাল হাইটটা কত পাচ্ছি এখানে? দাঁড়া একটা মিনিট। আমরা এখানে টোটাল হাইটটা কত পাচ্ছি? আমরা এখানে টোটাল হাইটটা পাচ্ছি 20 মিটার, রাইট? 20 মিটার। তো আমরা ধরে নিব এটা তো এইচ, আমরা ধরে নিব ভূপৃষ্ঠ থেকে x উচ্চতায় গতিশক্তি বিভব শক্তি গতিশক্তির 1/4 হয়ে যাবে। এর মানে দাঁড়ায় এটা হইল 20 - x হয়ে গেল স্যার, হয়ে গেল। আমরা তাহলে শুরুতে এই কথাটা লিখি, ধরি ভূমি হতে x উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির 1/4। ওকে, তো তাহলে আমরা বিভব শক্তি মানে যেই বিন্দুটাতে আছে সেই বিন্দুতে বিভব শক্তি বের করি স্যার, বা সরাসরি আমরা সম্পর্কটা লিখে ফেলি, শর্ত মতে বলে লিখে ফেলি স্যার। শর্ত মতে আমাদেরকে যেই শর্তটা দেওয়া আছে সেই শর্ত মতে আমরা যদি করি, বিভব শক্তি পি ইকুয়াল গতি শক্তির যার সাথে তুলনা করছে তার সাথেই সম্পর্কটা বসবে 1/4 গতিশক্তির, সেটা বসিয়ে দিব স্যার। তাহলে আমরা এখানে সূত্রগুলো বসিয়ে দিই। বিভব শক্তি নিচ থেকে হিসাব করে আনতে হয়, তাহলে আমরা এখানে লিখব mgx 1/4 ইন্টু হাফ mv²। m আমাদের যাবে কাটা, gx ইকুয়াল টু 1/8 ইন্টু, ইভেন 1/8ও লেখার দরকার নেই, একটু পরে বুঝতে পারবো আমরা এই হাফটাকে কেন মুছে ফেলছি না। তাহলে u² আমাদের কোনো প্রয়োজন নেই, 2g, কারণ আদিবেগ তো শূন্য, v² ইকুয়াল টু 2gh লিখতে পারি। এখানে এইচটা কি একটু আগেই বললাম, মুক্তভাবে পড়ন্ত বস্তুর জন্য h মানে অতিক্রান্ত দূরত্ব। তাহলে আমাকে এখানে 20 - x করতে হবে। এই 2 কাটাকাটি চলে গেল স্যার, বাকি জিও আমাদের কাটাকাটি চলে গেল। আমি কাটছি, তোমার কাটার দরকার নেই। 4টা x এর সাথে গুণ হয়ে 4x হইল, এখানে সব কেটে আর কিচ্ছু নাই, 4ও যেহেতু চলে গেছে, হাফ 2g সব শেষ, তাহলে এখানে 20 - x। এবারে ফাইনালি আমরা যদি ক্যালকুলেশন করি স্যার, 5x ইকুয়াল টু 20, সুতরাং x ইকুয়াল টু 4 মিটার। দ্যাটস আওয়ার আনসার। 4 মিটার উচ্চতায় আমার বিভব শক্তি গতিশক্তির 1/4 হবে। খুব সহজ স্যার, বিভব শক্তি গতিশক্তির 1/4 হবে। তোমরা একটা জিনিস সবাই চাইলে করতে পারো, একেবারে শর্টকাট এমসিকিউর জন্য যদি আসে, একটা জিনিস চাইলেই করতে পারো। আমাদের mgh দুই পাশেই হবে। সো বেসিক্যালি ভূমি থেকে উচ্চতা যেটা x আছে, x ইকুয়াল n ইন্টু h - x।
এই এনটা কি? এন হলো বিভব শক্তি গতিশক্তির এন গুণ। এক্ষেত্রে এন এর মান কি ছিল? 1/4 ছিল। আবার যখন বলবে গতিশক্তি বিভব শক্তির এন গুণ, তখন তুমি এভাবে লিখবা, একেবারে শর্টকাট মনে রাখতে পারো। প্রথমটা মনে রাখবা, বিভব শক্তি গতিশক্তির এন গুণ। এন গুণ, এনটা একটা সংখ্যা হতে পারে, ভগ্নাংশ হতে পারে, 1/4, 1/3, সেটাও এন। 1/4 বললে এন এর মান 1/4, 1/3 বললে এন এর মান 1/3, অর্ধেক বললে 1/2, মানে হাফ। আর যদি বলে দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ, তাহলে 2, 3, 4 বসিয়ে দিবা। আবার উল্টাভাবে যদি বলে গতিশক্তি বিভব শক্তির এন গুণ, তাহলে h - x ইকুয়াল তোমার ওই এনের মানটা বসিয়ে দিয়ে করে ফেলবা। একেবারে শর্টকাট, এমসিকিউর জন্য যখন আসবে এর চেয়ে শর্টকাট আর কেউ তোমাকে বলতে পারবে না। এখানে আরেকটা কথা আমি তোমাকে বলি, এইচ কি ছিল একটু মনে করাই দিই। টোটাল হাইটটা যেইখান থেকে মুক্তভাবে পড়তেছে। আর এক্স জিনিসটা কি ছিল? ভূমি থেকে কত উচ্চতায় আমরা এই কন্ডিশনটা পাচ্ছি, এন গুণের কন্ডিশনটা পাচ্ছি, সেটা বের করতেছি। ইউজুয়ালি তোমাকে এক্সরাই বের করতে হবে। আরেকটা বিষয়, এটা শুধুমাত্র এবং শুধুমাত্র প্রযোজ্য হবে, ডিসক্লেইমার তোমাদের সবসময় দিয়ে দিই, ঠিক আছে? তোমরা যারা ডক্টর স্ট্রেঞ্জ মুভিটা দেখছো তারা জানো যে প্রত্যেকটা ম্যাজিকের শেষে একটা কি থাকে? ডিসক্লেইমার থাকে। তো প্রত্যেকটা শর্টকাটের শেষে একটা কি থাকে? ডিসক্লেইমার থাকে। তোমরা কি করো? ডিসক্লেইমারটা না জেনেই শর্টকাটে ইউজ করো। অনেক জায়গায় শর্টকাট খাটানো যায় না, তোমরা ইউজ করে ফেলো, ভুল করে চলে আসো, সেটা করা যাবে না। তাহলে কি করবো আমরা স্যার? দুইটা অংশ, দুইটা জিনিসই দুই রকমভাবে কথা বললে তখন করা যাবে। কিন্তু প্রবলেম হইল যখন তোমরা এটা ইউজ করছো, তখন তোমাদেরকে শুধুমাত্র এবং শুধুমাত্র এটা মনে রাখতে হবে, মুক্তভাবে পড়ন্ত বস্তুর জন্য এটা করতে হচ্ছে। চলো নেক্সট প্রশ্ন আমরা চলে যাই। নেক্সট প্রশ্নে তোমরা চলো। এখন দেখো স্যার, আমরা টাইপ 3 এর প্রবলেমটা দেখি। মোটর, পাম্প, কুয়া এবং কর্মদক্ষতা। প্রশ্ন নম্বর 3, 735 ওয়াট কার্যকর ক্ষমতার একটি মোটর 9 মিটার উচ্চ দালানের ছাদে 1000 লিটার পানির ট্যাঙ্ক পূর্ণ করতে 2 মিনিট 12 সেকেন্ড চালানো হয়। এত অল্প সময় মোটর চালায় কাজ হয়ে গেছে, এত ফাস্ট। আচ্ছা, যাই হোক, 1470 ওয়াট কার্যকর ক্ষমতার দ্বিতীয় মোটর 15 মিটার উঁচু দালানের ছাদে 3000 লিটার পানির ট্যাঙ্ক পূর্ণ করতে 5 মিনিট 12 সেকেন্ড চালানো হয়। বিশাল কাজ কারবার হয়। পানির ট্যাঙ্কগুলো অনেক ছোটোই তো স্যার। 3000 লিটার পানি, 3000 লিটার পানি তো ভাই, 3000 লিটার পানি তোমাদের মাসুদ স্যারের একদিন গোসল করতেই লাগে, তো খুব বেশি পানি না আসলে। উভয় ট্যাঙ্ক পূর্ণ হয়ে পানি পড়ে যায়। আচ্ছা, এটা বোর্ডের একটা কোয়েশ্চেন আসলে। তাহলে ওই বোর্ডের টিচার কোয়েশ্চেনের ডাটাগুলো দিয়েছিলেন। উভয় মোটর দ্বারা ওঠানোর অতিরিক্ত পানির পরিমাণ সমান হবে কি না। ঘটনাটা বুঝিও স্যার, ঘটনাটা একটা মোড় ঘোরাই দিচ্ছে তোমাদের জন্য। সব কিছু ঠিকঠাক মতো দিচ্ছিল, একেবারে নিয়মে আঁকাচ্ছিল। নিয়মের অঙ্ক আমরা সবাই পারি, একটু লাস্টে গিয়ে অনিয়ম করে দিছে। অনিয়মটা কি স্যার? পানি উপচে পড়ে গেছে, দুজনের জন্যই পানি উপচে পড়ে গেছে। এখন কোন মোটরে পানি বেশি উপচে পড়ছে আর কোন মোটরে কম পরিমাণ পানি উপচে পড়ছে, সেটাই আমাকে তুলনা করতে হবে। যদি সমান হয় তাহলে আমার এখানে স্টেটমেন্টের সাথে আমরা অ্যাগ্রি করে ফেলবো, হ্যাঁ উপচে পড়লে পানি সমান হয়ে যায়, আমরা সেটা বলে দিতে পারবো। সো আসো স্যার, আমরা চলো প্রশ্নটাকে একটু ডাইসেক্ট করে কেটে কুটে দেখি যে কি আছে অতিরিক্ত পানির জন্য। উভয় ট্যাঙ্ক পূর্ণ হয়ে যাওয়ার পরে যায় উভয় ট্যাঙ্ক। আচ্ছা, এখানে তাহলে একটা জিনিস কি তোমরা খেয়াল করে দেখছো? তোমাকে ক্ষমতা দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, পানির পরিমাণ দেওয়া আছে। ক্ষমতা, উচ্চতা, পানির পরিমাণ, ক্ষমতা, উচ্চতা, পানির পরিমাণ। তাহলে এই টোটাল জিনিস থেকে তুমি টাইম বের করতে পারবা না? পারবা নিশ্চয়ই। তাহলে টাইম দিছে মানে তোমাকে আরো এক্সট্রা ইনফরমেশন দিছে। সেটগুলা কিন্তু মিলাতে হবে স্যার। আমি একটু আপনাদেরকে বলি, একটা হচ্ছে ক্ষমতা মানে পি, আমাদের উচ্চতা মানে এইচ, এবং আমাদের পানির পরিমাণ মানে হচ্ছে তোমার ভলিউম দেওয়া আছে, যেটা হচ্ছে সেখান থেকে আমরা চাইলে ভর বের করে নিয়ে আসতে পারি। ঠিক আছে, ভর বের করে নিয়ে আসতে পারি। খেয়াল করে দেখো, ক্ষমতা আমাদের একটা রাজনৈতিক দলের এনসিপির স্লোগান আছে না, ক্ষমতা না জনতা। ঠিক আছে, এইরকম ক্ষমতা জনতা, ওই ক্ষমতা কিন্তু সেই ক্ষমতা না, এটা ফিজিক্সের ক্ষমতা, ওটা হচ্ছে পলিটিক্যাল ক্ষমতা স্যার, দেশের ক্ষমতা। যেই ক্ষমতা যাদের কাছে থাকে তারা কিছু না করেও সবার উপরে থাকতে পারে। ঠিক আছে, তো আমরা সবসময় জনতার পক্ষে। বিএনপিও তো মানে তাদের স্লোগানের মধ্যে বলে সবার আগে বাংলাদেশ, বলার আগে বলে না
ক্ষমতা না জনতা? সবাই বলতেছে আজকাল জনতা বলতেছে, ঠিক আছে, কিন্তু ক্ষমতারও প্রয়োজন আছে। কিসের? মোটরের ক্ষমতা, ফিজিক্সের মোটরের ক্ষমতা স্যার। মোটরের ক্ষমতা দরকার আছে, আমরা সেটা দেখব। মোটরের ক্ষমতার ফর্মুলাটা কি ছিল? mgh ডিভাইডেড বাই টি, মানে কৃতকাজ ডিভাইডেড বাই সময়। আমরা তো সবাই জানি স্যার, কেমন মাটি থেকে ভূমি থেকে উপরে একটা বস্তুকে তুলতেছি, কৃতকাজ mgh হয়, এটা আমরা সবাই শিখছি। ডিরেক্ট বসাতে পারবা, নো প্রবলেম স্যার। তো তুমি বসালা, নিচের টি আছে, তুমি দেখো তো তোমাকে পরোক্ষভাবে আমরা এটাকে বলে প্যাসিভ ডাটা। আমি বলছি না স্যার, একটা ডিরেক্ট ডাটা, একটা ইনডিরেক্ট ডাটা, একটা প্যাসিভ ডাটা। এটা প্যাসিভ ডাটা দেওয়া আছে, ভলিউম না দিয়েছে, ভলিউম থেকে তুমি ভর বের করতে পারো। ভর জানো, উচ্চতা জানো, জি তো জানোই, জি তো সবাই জানে। যে ফিজিক্স একদিনের জন্য পড়ছে সেও মনে হয় জি জানে। তো সব দিয়ে দেওয়া আছে, পি তোমাকে দিয়ে দেওয়া আছে। তাহলে এখানে সব যদি তোমার জানা হয়ে যায়, এগুলোও জানা, এগুলোও জানা, বাকি থাকে টি, টি এর মান বের হয়ে যাবে। এর মানে কি দাঁড়াচ্ছে? তোমাকে এখানে ওভার ডাটা দেওয়া আছে না, এই জন্যই বলছে পানি উপচে পড়ে যায়। তার মানে কেউ বোকামি করে হিসাবটা করছিল 5 মিনিট 2 মিনিট 12 সেকেন্ড চালানো হয়েছে, হিসাবটা এ বুঝে নেই বা খামখেয়ালি করে রেখে দিয়েছিল, 2 মিনিট 12 সেকেন্ড চালাই ফেলছে। আমরা আসলে হিসাব করে দেখব এটা 2 মিনিট 12 সেকেন্ডের চেয়ে কম পরিমাণ চালানো লাগতো। ঠিক আছে, এখন আমরা বুদ্ধিমানের মতো একটা কাজ করব। কি বের করতে বলছে আগে দেখব। অতিরিক্ত পানি বের করতে বলছে। তাহলে অতিরিক্ত পানি বের করতে বললে অতিরিক্ত সময় বের করে, এটা মনে হয় আমাদের একটু কম ওয়াইজ ডিসিশন হবে। তো আমরা কি বের করব? আমরা বের করব হলো পানি এখানে আছে 1000 লিটার। তো পানি ধারণ করতে পারে 1000 লিটার। আমরা দেখব এই টাইমটাতে কত কেজি পানি তুলে, আলটিমেটলি কত লিটার পানি তুলে। সো একটু ঘুরাই বের করবো। ইনফরমেশন বোঝারটা আমরা বুঝে নিছি স্যার। এখন আমরা দুইটা ইনফরমেশন থেকে যে কোনো একটা ইনফরমেশন আমাকে সাইড করতে হবে, হয় টাইমটাকে সাইড করতে হবে অথবা লিটারটাকে সাইড করতে হবে। আমরা এখানে লিটারটাকে সাইড করতেছি কেন বলতো? লিটারটা অতিরিক্ত পরিমাণ মাপতে হবে। তো এই 1000 দিয়ে আমাদের কোনো কাজ নেই, 1000টা আমার লাস্টে লাগবে। এটা হচ্ছে তোমার লাস্টে গিয়ে হিসাব করার জন্য। আমরা ধরো 1100 লিটার তুলছি কতক্ষণে, 2 মিনিট 12 সেকেন্ডে 1100 লিটার তুলছি। তো এখান থেকে 1000 বাদ দিয়ে দিব, তারপরে 100 লিটার অতিরিক্ত উঠছে সেটা বলতে পারবো। তাহলে ওই লিটারের জিনিসটা সাইড করে ফেলতে হবে আমাদেরকে। আমরা লিখবো স্যার প্রথম মোটরে না স্যার? হ্যাঁ, প্রথম মোটরে P1 ইকুয়াল টু M1G H1 T1। সো আমাকে M1টা বের করতে হবে। M1 ইকুয়াল টু P1 T1 ডিভাইডেড বাই GH1। ক্ষমতা কত দেওয়া আছে স্যার? 735। সময়টা সেকেন্ডে লিখতে হবে স্যার, 120, 130, 132 সেকেন্ড। তোমরা পাশে ক্যালকুলেশন দেখাবা, নো প্রবলেম। 132 সেকেন্ড, 9.8। উচ্চতা কত দেওয়া আছে? 9 মিটার। ভর আমরা বের করে ফেলবো এখান থেকে। ভর কত আসবে? 735 গুণ 132 ডিভাইডেড বাই 9.8 ইন্টু 9। আমরা এখানে পেলাম 1100। কী রে বাবা, আসলে সাবকনশাস মাইন্ডে মুখস্থ থেকে গেছে, এটা 1100 লিটারই ছিল। 1100 কেজি আসবে। সো 1100 কেজি আসবে। সো 1100 কেজি বেসিক্যালি 1100 লিটারই হয়। আমরা ঘনত্বের হিসাবটা করে নিয়ে আসলে এটা ইকুইভ্যালেন্ট 1100 লিটার। সুতরাং V1 আয়তন আমরা কত পাবো স্যার? 1100 লিটার। সরি, 11,000 লিখে ফেলছি। কেন স্যার? আমরা জানি 1 লিটারে 1 কেজি হয় পানি। পানির ক্ষেত্রে শুধু পানির ঘনত্ব 1000 গ্রাম পার লিটার। তো এটাকে আমি গ্রামে নিয়ে যাব, 1000 দিয়ে গুণ করে, তারপর 1000 গ্রাম পার লিটার দিয়ে ভাগ করলে আলটিমেটলি 1000 দিয়ে গুণ করে 1000 দিয়ে ভাগ করো, তোমার সেম পেয়ে যাবে। তুমি ডিরেক্ট লিখতে পারো। সুতরাং দিয়ে আমি যেভাবে লিখছি সেভাবে ডিরেক্ট লিখে ফেলতে পারো, নো প্রবলেম অ্যাট অল। তো কোনো সমস্যা হবে না। একইভাবে আমরা সেকেন্ড মোটর, এখানে অতিরিক্ত পানিটা একটু বের করে ফেলে স্যার। ডেল B1 ইকুয়াল 1100 মাইনাস 1000 100 লিটার, সেটা পেয়ে যাব স্যার। 100 লিটার পেয়ে যাব।
আমরা দ্বিতীয় মোটরের জন্য করি স্যার। দ্বিতীয় মোটরের জন্য সেম ভাবে আমরা সবটা বের করে নিয়ে আসবো। সো এই প্রবলেমটা একটা উৎকৃষ্ট উদাহরণ। প্রশ্ন তোমাদের যদি ভালো মতো না বুঝে অঙ্ক করতে বসো তাহলে কি বের করতে হবে, কোথায় কি আছে সেটাই করতে পারবে না। এখানে আমি বারবার করে বলতেছি আমাকে অতিরিক্ত পানি বের করতে বলছে, তাহলে আমাকে যে দেওয়া 1000 লিটার কিংবা 3000 লিটার এগুলো দেওয়া আছে সেগুলো আসলে ইনভ্যালিড হয়ে যায়। এগুলো আমার লাস্টে গিয়ে লাগবে। আগে আমরা টোটালটা বের করে ফেলবো, আবার লাস্টে গিয়ে বলবো যে আমাদের কতটুক লাগতেছে। সো আমি ডিরেক্ট এখানে ফর্মুলাটা ইউজ করতে চাচ্ছি। একবার যেহেতু এখানে ভেঙে নিয়ে আসছি, আবার দেখানোর কোনো মানে হয় না স্যার। আমরা এখানে P2 T2 দিয়ে দিব স্যার, GH2 আমরা লিখে ফেলবো, বাদ শেষ। আমাদের দ্বিতীয় মোটরের ক্ষমতা 1470 দেওয়া আছে, 1470। সময় দেওয়া আছে কতক্ষণ স্যার? 5 মিনিট 12 সেকেন্ড। আরে বাবা, 5 × 60 + 12, 312। নিচে 9.8। উচ্চতা আমাদের কত স্যার? লাস্টের ট্যাঙ্কারটা 15 মিটার উচ্চ স্যার। এই যে 15 মিটার উচ্চ দেওয়া আছে। 1470 × 312 ভাগ 9.8 × 15, 3120 কেজি। তাহলে V2 ইকুয়াল টু আসবে 3120 লিটার। সুতরাং ডেল V2 হবে 3120 মাইনাস 3000 লিটার, উইচ ইজ 120 লিটার। তাহলে আমার প্রথম ট্যাঙ্কের মধ্যে উপচে পড়া পানি, যেটা অতিরিক্ত পানি উঠছে সেটা হচ্ছে 100 লিটার, যেটা উপচে পড়ে গেছে। দ্বিতীয়ের ক্ষেত্রে 120 লিটার। তাহলে অতিরিক্ত পানি সমান হবে না। তুমি নট ইকুয়াল দিয়ে লিখে দেখাই দিবা। স্যার কেমন করে দেখাবো স্যার? আমি বলে দিই, ডেল V1 নট ইকুয়াল ডেল V2। তাহলে অতিরিক্ত পানি সমান হবে না, সেটা হয়ে যাবে। এবার চলো স্যার আমরা নেক্সট প্রবলেমে চলে যাই। নেক্সট প্রবলেম 4 নম্বর, সেম একই টপিকের প্রশ্ন। 8 কিলোওয়াট এবং 10 কিলোওয়াট ক্ষমতার দুটি বৈদ্যুতিক মোটর 8 মিনিট সময়ে 20 মিটার উচ্চতে 150 কেজি আর 2000 কেজি পানি তুলতে পারে। মোটর দুটি দ্বারা উত্তোলিত পানির 20 মিটার উচ্চতায় বিভব শক্তির অনুপাত বের করো। তাহলে 20 মিটার উচ্চতায় কি বললাম আমি, সেটা তো মোটর দুটি দ্বারা উত্তোলিত পানির 20 মিটার উচ্চতায় বিভব শক্তির অনুপাত বের করো। এইটা আবার কেমন প্রশ্ন করল? ও হ্যাঁ, বিভব শক্তি ভিন্ন আসছে কেন স্যার? আমি প্রথমে না, বুঝছো, আমার মাথায় হঠাৎ করে প্রশ্ন আসলো, কিরে একই উচ্চতায় বিভব শক্তি কেমনে ভিন্ন আসে? খেয়াল করে দেখো স্যার, দুইটা মোটরের জন্য 2 রকম পানি উঠতেছে, তাহলে অবশ্যই এই ভরের কারণে ভিন্ন আসবে। তো শর্টকাট হচ্ছে, প্রশ্নটা তো একেবারে সহজ। শর্টকাট হচ্ছে ভরের অনুপাতটা হচ্ছে তোমার বিভব শক্তির অনুপাত। প্রথম মোটরের জন্য বিভব শক্তি, এটা তো এক লাইনে করে ফেলা যায়, mgh, m1gh, এখানে সেম। P2 কি হবে স্যার? m2gh। অনুপাত যদি করো স্যার P1/P2 ইকুয়াল টু হবে স্যার m1/m2, রাইট? সো m1/m2 আমরা যদি হিসেব করে নিয়ে আসি স্যার 1500/2000 স্যার হয়ে গেছে 3:4। শেষ, নেক্সটে চলে যাও। এটা নিয়ে সময় নষ্ট করার মানে হয় না স্যার। পরের প্রশ্ন, স্প্রিংয়ের সংকুচান এবং সঞ্চিত শক্তি। প্রশ্ন নম্বর 5, শামীম 10 কেজি ভরের একটি বস্তুকে 20 মিটার উচ্চতায় নিক্ষেপ করার জন্য একটি স্প্রিং সংগ্রহ করেছে। স্প্রিংটির উপর 800 জুল কাজ করায় তা 8 সেন্টিমিটার সংকুচিত হয়। 800 জুল আমরা কাজ করাতে 8 সেন্টিমিটার সংকুচিত হচ্ছে। এটা খুবই ইম্পর্টেন্ট। কাজের সাথে দৈর্ঘ্যের মাধ্যমে আমার এখানে কিছু একটা বলে দিচ্ছে, সেটা আমি বলতেছি, একটু পরে বলতেছি স্যার। এটা একটা সেট অফ ডাটা, এটা একটা ডাটা সেট আমি বলতেছি। এভাবে কিন্তু মাথায় রাখতে হবে। ফিজিক্সের ডিরেক্ট একটা ডাটা না দিয়ে ডাটা সেট দিয়ে দেয়, সেখান থেকে একটা ডাটা নিয়ে আসবো। প্যাসিভ ডাটা, বারবার বলতেছি প্যাসিভ ডাটা। কিন্তু স্প্রিংটি বস্তুটিকে ওই উচ্চতায় নিতে পারলো না, 20 মিটার উচ্চতায় নিতে পারেনি আর কি। স্প্রিংটিকে কতটুকু সংকুচিত করলে শামীম বস্তুটিকে ওই উচ্চতায় নিক্ষেপ করতে পারবে? ঠিক আছে, চলো ভেরি ইজি। কত উচ্চতায় কীভাবে কি নিতে হচ্ছে আমরা একটু দেখি। শামীম 10 কেজি ভর একটি বস্তুকে 20 মিটার উচ্চতায় নিক্ষেপ করার জন্য, তাহলে বস্তুর ভর হচ্ছে 10 কেজি। আমাকে এখানে একটু
খেয়াল করতে হবে, বস্তুর ভর হচ্ছে 10 কেজি, আর এটাকে আমরা নিয়ে যাব 20 মিটার উচ্চতায়, এটাকে আমরা নিয়ে যাব 20 মিটার উচ্চতায়। এই দুইটা জিনিসই আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাহলে 20 মিটার উঁচুতে তুলতে হবে, 20 মিটার উঁচুতে তোলার জন্য যেই শক্তি, সেই শক্তি তাকে আমার অর্জন করাইয়ে দিতে হবে। এটুকু আমরা এখন বুঝতে পারতেছি। শক্তি বের করার মাধ্যমে সমস্যাটা সমাধান করতে হবে। এখন স্প্রিং যেই শক্তিটা দিবে সেটা স্প্রিংয়ের মধ্যে বিভব শক্তি হিসাবে আগে জমা করতে হবে। ঘটনাটা বুঝো, আমি বস্তুটাকে বিভব শক্তি দিচ্ছি কোনটা, উঁচুতে তোলার বিভব শক্তি। তার আগে একটু বুঝাই বলি, তোমরা যারা থিওরি ক্লাস করছো তোমরা জানো বিভব শক্তি দুই প্রকার। বিভব শক্তির সংজ্ঞার মধ্যে আমরা বলি কোনো বস্তুর অবস্থা বা অবস্থানের কারণে বস্তুর মধ্যে যেই শক্তি জমা হয় তার একটা হচ্ছে অবস্থা আর একটা হলো অবস্থান। অবস্থা মানে কি, এই যে স্প্রিংয়ের জন্য সংকুচিত করলে বা প্রসারিত করলে তার অবস্থাটা চেঞ্জ হয়ে যাচ্ছে না। একটা রাবারকে তুমি সংকুচিত বা প্রসারিত করলে অবস্থাটা চেঞ্জ হয়ে যাচ্ছে না। আবার এরকম যে যা কিছু আমরা অবস্থা পরিবর্তন, অনেকটা কিছুকে টুইস্ট করে আমরা ছেড়ে দিলে ওই টুইস্ট করা অবস্থায় কিন্তু আমরা এখানে একটা অবস্থার পরিবর্তন করছি বস্তুর, সেখানে শক্তি জমা হচ্ছে, দ্যাট ইজ বিভব শক্তি। এইটা এক প্রকার বিভব শক্তি। আরেকটা হচ্ছে ভূমি থেকে বস্তুর উচ্চতা কিংবা গ্রাউন্ড লেভেল বা যেখানে তোমার গ্রাউন্ড লেভেল আছে সেখান থেকে বস্তুর উচ্চতা, এই উচ্চতার কারণে অবস্থানের কারণে যেই বিভব শক্তি সেটাও একটা বিভব শক্তি। এই দুইটা টাইপের বিভব শক্তি নিয়ে এখানে মিক্স করা হয়েছে। আমরা 10 কেজি ভরের বস্তুকে 20 মিটার উপরে তুলতে একটা বিভব শক্তি দিব। সেটা দেওয়ার জন্য সে কী করতেছে, প্রথমে স্প্রিংটাকে সংকুচিত করে আগে ওইখানে বিভব শক্তি দিচ্ছে। সেই বিভব শক্তি তোমার স্প্রিং থেকে ট্রান্সফার হয়ে যাবে কোথায়, অবস্থার বিভব শক্তি থেকে অবস্থানের বিভব শক্তিতে চলে যাবে, অবস্থার বিভব শক্তি থেকে অবস্থানের বিভব শক্তিতে চলে যাবে। সেটাই আমরা এখানের মধ্যে দেখবো। তাহলে অবস্থানের বিভব শক্তি কত লাগবে সেটা আমরা করে নিয়ে আসবো। সেটা দিতে গিয়ে আমরা স্প্রিংয়ের বিভব শক্তি নিচ্ছি। স্প্রিংয়ের বিভব শক্তি হিসাব করতে চাইলে আমরা পি ইকুয়াল টু জানি হাফ কে এক্স স্কোয়ার। এখানে কী লাগবে স্যার, আমার কে লাগবে। কে দুইভাবে দিতে পারে। আমরা জানি স্প্রিংয়ের যে কে আছে এফ ইকুয়াল টু কে এক্স মাইনাস কে এক্স, তারপরে এফ এর বিভব শক্তি ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার। এখানে চিন্তা করে দেখো দুইটা ডাটা সেট আছে, দুইভাবে সরাসরি কে না দিলে তোমাকে দুইভাবে কে দিতে পারে, প্যাসিভভাবে দুইভাবে কে দিতে পারে। একটা হলো বল আর সরণের মাধ্যমে, বল প্রয়োগে কতটুকু সরণ হয়েছে, আর হচ্ছে শক্তি এবং সরণের মাধ্যমে। শক্তি না দিয়ে অনেক সময় কৃতকাজ দিয়েও দিতে পারে। কৃতকাজটাই হচ্ছে তোমার যেখানে সঞ্চিত শক্তি, কৃতকাজটাই সঞ্চিত শক্তি। তার মানে কাজ এবং সরণের মাধ্যমেও দিতে পারে, তাহলে বল সরণ, কাজ সরণ বা শক্তি সরণ এর মাধ্যমে তোমাকে কে এর মানটা বলে দিবে। এখানে কিন্তু তাই করছে। আমরা দেখতে পাচ্ছি 800 জুল দিলে 8 সেন্টিমিটার সংকুচিত হয়। এই ব্যাপারটা আমাকে একটু ইউজ করতে হবে। তো আমরা জানি W ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার। নাও কে ইকুয়াল টু হচ্ছে তোমার 2W ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। ঠিক আছে, কৃতকাজ কত স্যার, 800 জুল। দৈর্ঘ্য কত স্যার, 8 সেন্টিমিটার, রাইট। 8 সেন্টিমিটারকে আমার 0.08 স্কোয়ার লিখতে হবে স্যার। মিটারে নিয়ে গিয়ে লিখলে কত আসে দেখো, 2 × 800 ডিভাইডেড বাই 0.08 স্কোয়ার, 2.5 × 10⁵ জুল, নিউটন পার মিটার। এটা স্প্রিং ধ্রুবকের একক হচ্ছে তোমার নিউটন পার মিটার। আচ্ছা, এখন কে আমরা পেয়ে গেছি, আমাদের কাজ কি, এটা স্প্রিংটি উচ্চতা নিতে পারলে কতটুকু সংকুচিত করলে স্প্রিংটিকে উচ্চতা নিতে পারবে সেটা লাগবে। আমরা জানি যে কাজ তো তোমার সংরক্ষণশীল, শক্তি তো আবার সংরক্ষণশীল। স্প্রিংয়ের মধ্যে যে শক্তি, সেই শক্তিটা উচ্চতা উঠতে শক্তি। তাহলে স্প্রিংয়ের শক্তি স্প্রিংয়ের বিভব শক্তি সমান সমান উচ্চতার বিভব শক্তি।
তোমরা শক্তির সংরক্ষণশীলতার নীতি থেকে বলেও লিখে ফেলতে পারো। স্প্রিংয়ের সন্ধি শক্তিকে আমরা কীভাবে লিখি? হাফ কে এক্স স্কোয়ার, এখানে আমরা x1 লিখবো স্যার, x1 স্কোয়ার, হাফ কে x1 স্কোয়ার ইকুয়াল টু বিভব শক্তি উচ্চতার জন্য আমরা কত পাবো স্যার? mgh। সো x1 স্কোয়ার ইকুয়াল টু কী হয় স্যার? 2 ইন্টু m এর মান কত স্যার? 10 কেজি, এটা হচ্ছে 9.8, উচ্চতাটা হচ্ছে আমাদের 20 মিটার, ডিভাইডেড বাই কে, কে এর মান কত স্যার? 2.5 ইন্টু 10⁵ বসিয়ে দাও, অঙ্ক হয়ে যাবে স্যার। 2 ইন্টু 10 ইন্টু 9.8 ইন্টু 20 ডিভাইডেড বাই 2.5 ইন্টু 10⁵ 0.01568, এটাকে আমরা স্কোয়ার রুট করে দিব। সুতরাং x1 ইকুয়ালটা আমরা পাচ্ছি 0.12522 মিটার। ঠিক আছে, 1 2 কি রে, এটা এমন আসলো কেন স্যার? হাফ কে এক্স স্কোয়ার, কে আমরা কারেক্টলি করছি। আমি একটু আরেকবার তোমাদের জন্য চেক দিই। 800 জুল কাজ করছে, 8 সেন্টিমিটার সংকুচিত হয়েছে বললো। সব তো করলাম স্যার, তাও কেন এমন আসলো? 2 ইন্টু 800, 2 ইন্টু ডাব্লিউ ডিভাইডেড বাই এক্স স্কোয়ার করা লাগবে। ঠিক আছে, তাই তো করলাম। 0.08 স্কোয়ার, হ্যাঁ এটা ঠিক আছে। 2 ইন্টু 10 ইন্টু 9.8 ইন্টু 20, 2 10 9.8 20 divided by 2.5 into 10⁵। হ্যাঁ সবই তো ঠিকঠাক আছে। সো আমাদের এটা 100 দিয়ে গুণ করলে 12.52 সেন্টিমিটার পাবো আমরা স্যার। 12.52 সেন্টিমিটার আমাদের তো আসলো না উত্তর। তার মানে ওরা ভুল করছে, আমার ভুল হওয়ার কথা না স্যার। আমি দুইবার করে চেক করলাম, আমার ভুল হওয়ার কথা না। হ্যাঁ শক্তিটা আমার সমানই আসছে, তার মানে বুঝতে পারতেছি স্যার এখানে আমরা ক্যালকুলেশন লাস্টে গিয়ে ভুল করছে। 31.3 সেন্টিমিটার সংকুচিত করতে হবে, এই জায়গাটাতে একটু ভুল করছে, আমরা শক্তি যাতে করে ফেলবো, বাস শেষ। সিম্পল, শক্তির সূত্র তো স্যার সেমই, হাফ কে এক্স স্কোয়ার। এটা যদি ঠিক হয়, হাফের কারণে উপরে 2 গুণ করবো, কে দিয়ে ভাগ করব, রুট করব, ঠিকঠাক করছি। চলে আসে, একটি বালক গাছে ঝুলন্ত অবস্থায় একটি আম দেখলো। আমটিকে লক্ষ্য করে সে ইটের টুকরা ছুঁড়ে মারল। আমটির ভর ছিল 220 গ্রাম। আমটিকে আঘাত করার সময় ইটের টুকরাটির বেগ ছিল 9.5। ভূমি থেকে আমের উচ্চতা নির্ণয় করো যদি সম্পূর্ণ শক্তি বিভব শক্তিতে রূপান্তরিত হয়। এখানে কথা আছে স্যার, এখানে কি করছে? আম দেখলো, আমরা সবাই এই কাজগুলো করছি কোনো না কোনো এক সময় করছি। আমার এখনো মনে আছে, আমরা যখন ক্লাস 9-10 ছিলাম মুসলিম হাই স্কুলে, আম গাছটাতে আমার বন্ধুরা, আমি খুব একটা বেশি ওই লক্ষ্যভেদ করতে পারতাম না উপরে, আমার বন্ধুরা কি ছিল উপরে জোরে উপরে একদম বিশাল উঁচু জায়গায় যে আমগুলা ছিল, এত বড় বড় আমগুলা পাথর দিয়ে নিক্ষেপ করে, পাথর বোতল কাঠি যা পাই নিক্ষেপ করে, আম মেরে ছোট ছোট মাটিতে পড়ে থাকা আম দিয়ে বড় আম তারা কি করছে, পেরে খাইছে, পারছে, আমরা সবাই মিলে খাইছি। সো খুব ভালো একটা স্মৃতি মনে পড়ে গেছে এই প্রশ্নটা দেখে। আমটিকে লক্ষ্য করে সে ইটের টুকরো ছুঁড়ে মারলো। আমটির ভর ছিল 220 গ্রাম। আমটিকে আঘাত করার সময় ইটের টুকরোটির বেগ ছিল 9.5 মিটার পার সেকেন্ড। তাহলে একটা জিনিস তো ফর শিওর, এইখানে কিছু একটা তো স্যার মিসিং লাগতেছে। আসলে কি মিসিং? আমের ভর ছিল 220 গ্রাম, আমটিকে আঘাত করার সময় ইটের টুকরার বেগ ছিল 9.5 মিটার পার সেকেন্ড। 9.5 মিটার পার সেকেন্ড। তাহলে ভূমি থেকে আমের উচ্চতা নির্ণয় করো যদি সম্পূর্ণ শক্তি বিভব শক্তিতে রূপান্তরিত হয়ে যায়। আমটিকে আঘাত করার সময় বেগ বলতেছিল এটা, নাকি ঢিলটা ছুড়ে মারছে তোমার 9.5? আমার মনে হয় এইখানে একটা ঝামেলা আছে স্যার, এইখানে একটা ঝামেলা আছে। এই লাইনটা বলার সময় একটা ঝামেলা করছে। প্রশ্নটা এভাবে বলার কথা না।
না, এখানে কোনো একটা না কোনো একটা জায়গায় আমরা ঝামেলা হয়তো পেয়ে যাচ্ছি। এই কোশ্চেনটা দেখে ঝামেলা আসছে স্যার, এই কোশ্চেন দেখে ঝামেলা আসছে, আমরা সামনে চলে যাই স্যার। তাহলে এরই সাথে আমাদের এটা শেষ। আচ্ছা, এই ধরনের ব্যাপার স্যাপারগুলোতে আসলে প্রশ্ন কীরকম হতে পারে আমি তোমাদেরকে একটা বলে দিই স্যার। এই কোশ্চেনটা তুলতে গিয়ে কোনো এক জায়গায় আমাদের মনে ঝামেলা হয়েছে, কোনো সমস্যা নেই। আমটার ভর দিয়ে দিছে, যা কিছু দিয়ে দেয়, কেন আমাকে আমের ভরও লাগবে, আমাকে ইটের ভরটা লাগবে। ধরো ইটটা কত বেগে ছুটে মারছে এটা বলবে, ঠিক আছে? সো এখানে স্যার এখানে একটা গরমিল আমার থেকে গেছে, যেহেতু এখানে আমাদের ইনফরমেশনটা বলা হচ্ছে কাজ শক্তি উপপাদ্য। কাজ শক্তি উপপাদ্যটা আমাদেরকে আমি বুঝিয়ে দিই। কৃত কাজ ইকুয়াল টু গতিশক্তির পরিবর্তন ডেল ই কে, মানে বা ডেল কে লিখো স্যার, আমি ই কে টি কে এগুলো বেশি ঝামেলা করে কে, তাহলে K2 - K1। বুঝতে পারছো? তো এই ধরনের ব্যাপারগুলোতে আমরা কি করি, বস্তুর গতিশক্তির পরিবর্তনটাই কৃতকাজ হয়। তাহলে আমরা কতটুকু কাজ করছি সেটা দেখব, যে চতুর্থতে কৃতকাজ করছি। তারপর বেগের পরিবর্তন কত হয়ে গেছে সেটা দেখব। এখানে আমার ফাইনালি আমটিকে ঠুকার সময় বেগ যেহেতু দেওয়া আছে, আমটা ঠুকার আগে যেই বেগটা আমরা দিছি শুরুতে, সেই বেগটা অন্তত দেওয়ার দরকার ছিল, সেটাও দেয় নাই। সো হ্যাঁ, এটা একভাবে ইনফরমেশন করা যেত, সেটা হচ্ছে যদি আমাদেরকে আদি বেগটা দেওয়া থাকতো, ছুড়ে মারার সময় বেগ দেওয়া থাকতো এবং ফাইনাল বেগটা দেওয়া থাকতো, তখন আমরা কি করতাম জানো স্যার? তখন আমরা কৃতকাজ ইকুয়াল টু লিখতাম K2 - K1, সরি K2 - K1। K2 আমরা তো এখান থেকে পাচ্ছি নাকি স্যার, হাফ এম। তখন ইটের ভর অবশ্যই দিতে হবে বলছিলাম, ইটের ভর দিয়ে দিল, তারপর 9.5 স্কোয়ার মাইনাস হাফ এম, একেবারে আদিটার স্কোয়ার বসিয়ে দিতাম। সেইখান থেকে আমরা কি পেতাম, এই গতিশক্তির পরিবর্তনটাই আমাকে কি করছে, কাজে রূপান্তরিত করে এসেছে। কাজে রূপান্তর মানে কি, অন্য শক্তিতে রূপান্তর। খেয়াল করে দেখো, একটা বস্তুকে নিচে থেকে ছুঁড়ে মারলাম, সেখানে বিভব শক্তিটা গতিশক্তিটা কাজে রূপান্তরিত হয়ে গেছে। কাজে রূপান্তর মানে আমি এখন কি বললাম, অন্য শক্তিতে রূপান্তর। আসলে কি হলো, নিচ থেকে উপরে উঠলো, মানে কি হলো, বিভব শক্তি রূপান্তরিত হলো। এক লাইনে বললে, কোনো একটা বস্তুকে আমরা যখন উপরে ছুড়ে মারতেছি, বিভব শক্তি গতিশক্তিটা বিভব শক্তি রূপান্তরিত হয়েছে। এই প্রসেসটাকে আমরা বলি কাজে রূপান্তর হওয়া। কারণ কাজ হচ্ছে এক শক্তি থেকে অন্য শক্তিতে রূপান্তর করে। যেমন মোটর যখন কাজ করে তখন কি করে, যান্ত্রিক শক্তি এটা বিভব শক্তিতে রূপান্তর করে ফেলে পানির। এভাবেই আমরা করতে পারি স্যার। সো এখান থেকে আমরা কি করে ফেলবো তাহলে স্যার, কাজ ইকুয়ালটা আমরা লিখতে পারবো বিভব শক্তি। কাজ করে আমরা কি করতেছি, বিভব শক্তি জমা করতেছি, MGS লিখে ফেলতাম। ও এখানে এম দেওয়া লাগতেছে না স্যার, সরি, এম অটোমেটিক চলে যাচ্ছে স্যার, এম দেওয়া লাগতেছে না। আমাদের 9.8 জানা আছে, শুধুমাত্র জাস্ট আদি বেগটা আমার জানা থাকলেই কাজ হয়ে যেত, কিন্তু আদি বেগটা আমার জানা থাকলে কাজ হয়ে যেত। ঠিক আছে স্যার, তোমরা থাকলে এভাবে করে ফেলবা। এটাকে বলে কাজ শক্তি উপপাদ্য, কৃতকাজ ইকুয়াল টু গতিশক্তির পরিবর্তন। ঠিক আছে, কৃতকাজ ইকুয়াল টু গতিশক্তির পরিবর্তন। 9-10 যদিও খুব একটা বেশি ইউজ হয় না, এটা ইন্টারে বেশি ইউজ হয়। এবারে বাচ্চারা আমরা পদার্থের অবস্থা ও চাপ এই চ্যাপ্টারটা পড়বো স্যার। এই চ্যাপ্টারের প্রথম টাইপ যে প্রশ্নটা আমাকে বলতেছে, ভাষণ, নিমজ্জন, ঘনত্ব ও ভেজাল নির্ণয়, এই ধরনের টপিক টাইপটা দিয়ে আমরা অঙ্ক করবো। শুরুতে কি বলছে দেখো, উপরে একটা গোল্ড বার নিচ্ছে, চিত্রে সোনার বার যার বাতাসে ওজন 10 গ্রাম। বাতাসে ওজন, ওজন বলছে, পানিতে ওজন 9.48 গ্রাম। তোমরা এখন বলবো স্যার, বস্তুর ওজন পানিতে আর বাতাসে ভিন্ন হতে পারে? তোমাদের জন্য একটু রিমাইন্ড করে দিই স্যার, পানিতে যখন একটা বস্তুকে আমরা রাখি, নিচের দিকে কি থাকে, ওজন থাকে। কিন্তু পানি বা প্রবাহী পদার্থ উপরের দিকে একটা ধাক্কা তাকে দিতে থাকে, এটাকে আমরা বলি বুয়েন্সি বা প্লবতা। যার কারণে আপাত ওজনটা কম কম মনে হয়। আসলে এখানে পানিতে ওজন বলতে ওই গোল্ড বারের আপাত ওজনের কথা বলা হচ্ছে, আপাত ওজনের কথা বলা হচ্ছে। ঠিক আছে, আসল সোনার ঘনত্ব 19,300 কেজি পার মিটার কিউব। সোনার বারটিতে খাদ মেশানো কিনা গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে মতামত দাও। আচ্ছা, এখানে খুবই মজার একটা বিষয়,
সো আমি জানি না এটা আর্কিমিডিসের এই তত্ত্বটা সত্য কিনা। তো আর্কিমিডিসকে মোস্ট প্রবাবলি কোনো একটা প্রবলেম সলিউশন করতে পারলে রাজাই বলছিল যে তাকে কি দিবে, তাকে উপহার দিবে। সো তাকে সোনার উপহার, বিভিন্ন মুকুট টুকুট এই সকল উপহারগুলো দিবেন। সো সে রাজার প্রবলেমটা সলিউশন করে দিয়েছিলেন। তো দেওয়ার পরে রাজা তাকে সোনার উপহার, বিভিন্ন দামি দামি ধাতুর কি দিল, মুকুট উপহার দিল। সো আর্কিমিডিস এরপরে সেগুলা পরীক্ষা করে দেখলো। সে তার আর্কিমিডিসের তত্ত্ব, আর্কিমিডিসের সূত্রের সাহায্যে বস্তুকে পানিতে নিমজ্জিত করে, এটাকে ডিস্ট্রয় না করে, না ভেঙে এটার ঘনত্ব মেপে ফেললো। মেপে দেখলো এখানের মধ্যে খাত মিশানো আছে। তারপর রাজাকে গিয়ে বলছে যে রাজা, আপনি আমাকে ঠকাইছেন। এরপরে আর্কিমিডিসকে শাস্তি দেওয়া হয়েছে। এটা আমি যা শুনছি, এই ইনফরমেশনটা বা এই গল্পটা আসলে সঠিক কিনা আমি জানি না স্যার। চলো স্যার, আমরা আবার মূল জায়গায় ফেরত আসি। এই স্বর্ণের বারে খাত মানে হচ্ছে এখানে কোনো ধরনের অন্য দ্রব্য, অপদ্রব্য মিক্স আছে কিনা, এটার থেকে গল্পটা আসছে। আমি একটু দেখি স্যার, আমরা কিন্তু আর্কিমিডিসের সূত্র ব্যবহার করে সহজেই এখানকার ঘনত্ব বের করে ফেলতে পারি। একটা জিনিস খেয়াল করে দেখো স্যার, কোনো একটা বস্তু পানিতে নিমজ্জিত করা হলে ঠিক যেই পরিমাণ পানি সে বের করে দিবে, সেই পরিমাণ পানির ওজনের সমান ওজন হ্রাস পায়। আমি একটু বুঝাই বলি স্যার। এই যে স্বর্ণের বার, আমি যখন পানির একেবারে এরকম দেখো স্যার, একেবারে টুইটুম্বুর পুরনো ফুল ফিল আপ একটা পাত্রে রাখবো, তখন বস্তুটা রাখার সাথে কিছু পানি উপচে পড়ে যাবে। উপচে পড়া পানিটাকে আমি ধরো আরেকটা পাত্রে সংরক্ষণ করলাম। এবার এখানে যে পানিগুলো জমা হবে, সেই পানিগুলোর ওজন যা, ঠিক সমপরিমাণ ওজন এই বস্তুটা থেকে কমে আসবে। তার মানে আমাকে একটু খেয়াল করে দেখতে হবে যে এখানের ওজনটা কেমন। চলো আমরা তাই করি। এই থিওরি থেকে আমরা প্রবলেমটা করে নিয়ে আসছি স্যার। তাহলে কি কি দেওয়া আছে? স্বর্ণের ঘনত্ব দেওয়া আছে, আমরা আমাদের মতো করে ঘনত্ব বের করব, আসল ঘনত্বের সাথে মিলাবো। সমানে সমান পেলে ঠিক আছে, না হলে বলবো ঝামেলা আছে, খাঁটি না খাত মিশ্রিত বলবো। চলো 10 গ্রাম পার্থক্য আমরা এখানে দেখি স্যার। আসল ওজন হচ্ছে স্যার বাতাসের ওজনটা স্যার mg মাইনাস, আচ্ছা mg না লিখি আমরা স্যার, w মাইনাস w প্রাইম ইকুয়াল টু হচ্ছে তোমার কি লিখবো, লিখবো w ওয়াটার, ঠিক আছে, w ওয়াটার বা w লিকুইড লিখে আমরা স্যার এটা লিখতে পারি। এখন লিকুইডের জন্য তো স্যার আমরা এটা জানি না। সো আমরা কি করতে পারি, আমরা এই সবগুলাকে আয়তন দিয়ে ভাগ করতে পারি। কারণ লিকুইডের জন্য আমরা বস্তুটার আয়তনও জানি না, পানি অপসারিত পানির আয়তন জানি না। কিন্তু এক্ষেত্রে স্যার বস্তুর আয়তন যা, পানির আয়তন তা। কারণ আমি পানির মধ্যে যখন বস্তুটাকে ডুবাবো, বস্তুটা সম্পূর্ণ নিমজ্জিত হওয়ার পরে স্বর্ণ অবশ্যই সম্পূর্ণ নিমজ্জিত হয়ে যাবে, কারণ স্বর্ণের ঘনত্ব 1000-এর চেয়ে বেশি, একেবারে সম্পূর্ণ নিমজ্জিত হয়ে যাবে। সো সম্পূর্ণ নিমজ্জিত হয়ে গেলে বস্তুর আয়তনের সমপরিমাণ পানি কিন্তু সে বের করে দেয়। সো আয়তন এখানে সেম, সব জায়গায় যদি আয়তন দিয়ে আমরা ভাগ করে দিই স্যার, আমরা কি পাবো, ঘনত্ব, ওয়াটারের ঘনত্ব ইন্টু জি ইকুয়াল, ঠিক আছে, ওয়াটারের ঘনত্ব ইন্টু জি ইকুয়াল, আমরা এখানে কি পাচ্ছি, বস্তুটার ভর আমাকে কত দেওয়া আছে স্যার 10 মাইনাস, হ্যাঁ এটা আমরা 10 ওয়াটার অফ লিকুইডের পরিমাণ ওজন, আচ্ছা না সরি মাই ব্যাড স্যার। আমরা কেন লিকুইডের ওজনটা হিসাব করতেছি, লিকুইডের ওজনের পরিমাণ ওজন, তাই তো স্যার। কিরে হঠাৎ করে একেবারে খুব শর্টকাট জিনিসটাকে, এটা মুখে করলে খুব সহজে হিসাব করে ফেলা যায়, লিখিতভাবে কীভাবে করবো সেটা নিয়ে চিন্তা করতেছি।
স্যার আমরা মাইনাস করে দিব 10 থেকে 9.48 মাইনাস করব, সেটা করলে আমরা ওজনের পার্থক্য পেয়ে যাব। ওজনের পার্থক্যকে আমরা যখন 9.8 দিয়ে ভাগ করব আর হচ্ছে তোমার আয়তন দিয়ে ভাগ করব, আমরা হচ্ছে কি ঘনত্বের পার্থক্য পেয়ে যাব। আসল ঘনত্বটা আমাকে বের করতে হবে এখান থেকে আমার ঘনত্বটা বের করতে হবে। 10 গ্রাম, একটা মিনিট দাও, আমাকে 1 মিনিট চিন্তা করার সময় দাও। আচ্ছা মনে পড়ছে, দাঁড়াও আমরা এইভাবে দেখি স্যার, আমরা আয়তন দিয়ে যখন ভাগ করে দিব, ডাব্লিউ লিকুইডকে যখন আয়তন দিয়ে ভাগ করে দিব, এই পাশেও স্যার ওয়েটগুলোকে মাইনাস করে দিয়ে দিই। 10 স্যার ইয়েতে লিখলে 0.01 ইন্টু 9.8 mg, এটা 0.00948 ইন্টু 9.8 করে দিব, ডিভাইডেড বাই ভলিউম লিখবো। স্যার আমাদের এখান থেকে ভলিউমটা বের করে নিয়ে আসতে পারলে কাজ হয়ে যাবে। ভলিউমটা লাগবে, আর কিচ্ছু না। ভলিউমটা বের করে, বস্তুর ভলিউম বের করে ফেলতে পারলে বস্তুর তো ঘনত্ব বের হয়ে যাবে ইজিলি। মাথায় এইটুকুই আসতেছিল না। সো দেখো স্যার, আমাদের ওয়েটের এখানে দেখো স্যার, লিকুইডের মাস ইন্টু জি ডিভাইডেড বাই আমরা ভি লিখতেছি, ঠিক আছে, ভি লিখতেছি। আর এখানেরগুলো আসলে 9.8ও লেখা লাগে না, আমরা জি লিখবো স্যার, জি লিখি স্যার। ক্লিয়ার? তাহলে কত থাকে? 0.10 মাইনাস 9.48 0 কি থাকে স্যার? 0.00052 জি আমাদের গেল কাটা, এখানে ভি থাকলো। আর আমাদের ml ডিভাইড বাই ভি মানে রো লিকুইড বা ওয়াটারের ভলিউম, ওয়াটারের ডেন্সিটি ইন্টু 0.00052 ডিভাইডেড বাই ভি। তাহলে আমাদের ভলিউম চলে আসলো স্যার কত? 0.00052। এটা কেজিতে স্যার, কেজি মিটার কিউবে চলে আসবে স্যার। তো আমরা এটা কি জানি স্যার? 1000 কেজি পার মিটার কিউব। এটাকে আরও 1000 দিয়ে ভাগ করি স্যার, তাহলে আমাদের কত? 0.00052 ভাগ 1000 সাইন্টিফিকে চলে আসবে স্যার 5.2 ইন্টু 10⁻7 মিটার কিউবে আসছে। ভলিউম আমরা পেয়ে গেছি। সুতরাং ঘনত্ব অফ গোল্ড, আমরা এটার ভর কত? 10 গ্রাম পাইছিলাম। তো 10 গ্রাম মানে হচ্ছে 0.001 ডিভাইডেড বাই 5.2 ইন্টু 10⁻7। আমরা সবাই জানি ঘনত্ব বের করতে হয় বস্তুর ভর ডিভাইডেড বাই আয়তন। আমরা ভর জানি 10 গ্রাম, এটা আসলটা কিন্তু আমাদের স্যার এটা ডিভাইডেড বাই আয়তন করে দিই। 0.001 ভাগ আনসার আসছে 1923.077 কেজি পার মিটার কিউব। তাহলে যা আমাদের দেওয়া মানের চেয়ে কি আছে? দেওয়া মানের চেয়ে কম আছে। ওয়েট, আমি কি কোনো একটা জায়গায় ভুল করছি? ও সরি, এটা 0.01, তাই এইখানে স্যার একটা শূন্যের পর দশমিক হবে। ঠিক আছে, এতক্ষণ করতে করতে ক্লাস স্যার মাথা নষ্ট। সবাই একটু দেখেন স্যার, তাহলে 0.01 ডিভাইড বাই 5.2 ইন্টু 10⁻3 এটা দিয়ে ভাগ করে দিছি, ভরকে আয়তন দিয়ে ভাগ করছি, ঘনত্ব পেয়ে গেছি। এটা আমার কি নট ইকুয়াল কি আসছে? নট ইকুয়াল আমাকে দেওয়া যে মান আছে 19,300। তাহলে বলা যায় এখানে ঘনত্ব যেহেতু মিলে নেই, তাহলে নিশ্চয়ই কিছু একটা মিক্স করা হয়েছে, তাই ঘনত্ব চেঞ্জ হয়ে গেছে। স্যার অঙ্ক আমার পেজ লাগতেছে না। কোয়েশ্চেন নম্বর 2 দেখো, বরিশাল ক্যাডেট কলেজের একটা আসা প্রশ্ন। 3টা পাত্র ধারক দেওয়া আছে স্যার, 8 সেন্টিমিটার ধার বিশিষ্ট ঘনক আকৃতির বরফখণ্ড, এ পাত্রে 1 লিটার পানি স্যার এবং বি পাত্রে 1 লিটার কেরোসিন দেওয়া আছে স্যার। আর আমাকে বের করতে বলছে কি, দেখো 8 সেন্টিমিটার ধার বিশিষ্ট একটি ঘনকের আকৃতির বরফের টুকরা পাত্র এ এবং পাত্র বি এর মধ্যে আলাদা আলাদাভাবে ফেলা হলো। বরফ যখন গলে যাবে তখন পাত্র দুটিতে পানি এবং কেরোসিনের স্তরের কোনো পরিবর্তন হবে কি? যথাযথ যুক্তির সাহায্যে মূল্যায়ন করো।
তাহলে এখানে আমাকে বলা হচ্ছে বরফটাকে যখন আমি পানিতে ফেলে দিব তাহলে এদের স্তরের কোনো পরিবর্তন হবে কি না আসলে জানতে চাওয়া হচ্ছে। তাহলে পানিতে যখন আমি বরফ দিই, এটা আসলে আমার মনে হয় না কোনো ম্যাথমেটিক্যালি করা কিছু আছে। তোমরা সবাই জানো স্যার বরফ পানির চেয়ে হালকা। বরফ পানির চেয়ে কেন হালকা? বরফ যখন গঠিত হয় তখন এর মধ্যে স্ট্রাকচার তৈরি হয়, পানির একটা পঞ্চভুজ আকৃতির স্ট্রাকচার তৈরি হয়, আমরা যতটুকু মনে পড়ে। সো এখানে মাঝখানে একটু ফাঁপা হয়ে যায়, আয়তনটা একটু বেড়ে যায়, ফুলে যায়, মাঝখানে ফাঁপা রেখে এটা ফুলে যায়, বরফটা ফুলে যায়, তো বরফের আয়তনটা একটু বেড়ে যায়। আমরা জানি কি ঘনত্ব মানে কি? ভর ডিভাইডেড বাই আয়তন। তো বরফ যেহেতু একটু ফুলে যায় তাই আয়তন বেড়ে যায়, আয়তন বেড়ে গেলে ঘনত্ব কমে যাবে, আয়তন বেড়ে গেলে ঘনত্ব কমে যাবে। ঠিক আছে, তো ঘনত্ব কমে গেলে আমরা জানি যে এটা যদি পানিতে ফেলি এটা ভাসতে থাকবে, ভাসতে থাকবে। সো ভাসলে পানির লেয়ারের, পানির স্তরের কোনো পরিবর্তন হবে না, পানি উপরে উঠবে না। ডুবে গেলে পানি উপরে উঠে যায়, ভেসে থাকলে পানির লেয়ারটা উপরে ওঠার কোনো সুযোগ আমাদের এখানে নাই। ঠিক আছে, সো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। কেরোসিনের ক্ষেত্রে হাওয়েভার দেখা যায় কেরোসিন খুবই হালকা, এর মধ্যে বরফ দিলে বরফের ঘনত্বের চেয়ে কেরোসিনের ঘনত্ব আরও কম। তাই আমরা বলতে পারি কেরোসিনের ক্ষেত্রে এটা স্তরটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে স্যার, তো আমরা সেটা দেখব। পাত্র বি কেরোসিনের স্তর নিচে নেমে যাবে। নিচে কেন নামবে স্যার? আমি সেটা বুঝলাম না, স্তর কেন নিচে নামবে? স্তর তো উপর উঠবে। ভুল বলছে এখানের মধ্যে। সো আমরা এখানে যতদূর যুক্তির সাহায্যে যুক্তি বলে ফেলছি। বরফ তোমরা কখনো দেখছো যে বরফের বোতলের মধ্যে পানি রেখে আমরা যদি ফ্রিজে রেখে দিই বোতলটা ফুলে যায়? এর পিছনে কারণ স্ট্রাকচার তৈরি হয়, সেটা বলে দিবা, তাহলে শেষ। যুক্তি আমি বলে দিচ্ছি, এটা মৌখিকভাবে বলতে হবে তোমাদের, মানে লিখিতভাবে করতে হবে, ম্যাথামেটিক্যাল কিছু নাই। নেক্সট কোয়েশ্চেন চলে আসে স্যার। নেক্সট কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটাতে কি বলছে দেখো, প্রশ্ন নম্বর 3, তোমরা দেখে থাকো, আমি একটু বসি। সো 10 সেন্টিমিটার এবং 20 সেন্টিমিটার, আচ্ছা 10 সেন্টিমিটার এখানে হাইট দেওয়া আছে, এটার ক্ষেত্রফল দেওয়া হচ্ছে 4 সেন্টিমিটার স্কোয়ার, এটাতে 20 সেন্টিমিটার স্কোয়ার। প্যাসকেলের সূত্র এখানে তাহলে খাটাতে হবে। 20 নিউটন বল এখানে দেওয়া হচ্ছে, এখানে একটা বল দেখাচ্ছে, তরল বলছে। এই পাশে কি কি দিচ্ছে? এই পাশে একটা বি পাত্রের তরল, বি তরল বলতেছে, একটা বস্তু নিমজ্জিত অবস্থায় আছে। ঠিক আছে, ভালো কথা। এটা যশোর বোর্ড 2024 সালে আসা প্রশ্ন। বলছে বল প্রয়োগের পূর্বে ছোট পিস্টনে সিলিন্ডারের তলদেশে তরলের চাপ 13,328 প্যাসকেল। তাহলে সিলিন্ডারের তলদেশে, আচ্ছা ভেরি গুড। এরপরে বি তরলে নিমজ্জিত 0.02 মিটার বস্তু হারানো ওজন 196 নিউটন। তাহলে এখানে হারানো ওজন মানে কি? যেটুকু হারিয়ে গেছে। কোন তরলটি ব্যারোমিটার তৈরিতে অধিক উপযোগী হবে? তোমার যৌক্তিক মতামত দাও। কোয়েশ্চেনটা একটু ভালো মতো করে খেয়াল করো। আমাকে দুইটা সেট আপ দেওয়া আছে, একটা এ তরল, একটা বি তরল। এখান থেকে আমাদের এ তরল আর বি তরলের মধ্যে কোনটি অধিক উপযোগী হবে বের করতে বলা হয়েছে। তো এই ধরনের প্রশ্ন যদি আমাকে বলা হয় তাহলে আমরা এখানে কোন ক্ষেত্রে ঘনত্ব কেমন আসতেছে সেটা একটু বের করব। আমরা দেখতেছি বল প্রয়োগ করার পূর্বে ছোট পিস্তলের সিলিন্ডারের তলদেশে তরলের চাপ ছিল 13,328 প্যাসকেল। সো চাপ প্রেসার না দিতেই শুধুমাত্র তরলটা থাকার কারণে চাপ, তরলটা থাকার কারণে চারদিকে যে চাপ দেয় তরলের মধ্যে সেটা কিন্তু উচ্চতার উপর নির্ভরশীল। এখানে তোমরা দেখো উচ্চতা হচ্ছে তোমার 10 সেন্টিমিটার, তাহলে এখান থেকে কিন্তু আমরা ইজিলি ঘনত্ব বের করে ফেলতে পারি। আমরা চাপ পি ইকুয়াল টু জানি কি স্যার? এইচ রো জি। এখানে স্যার আমাদেরকে এখানে আমাদেরকে স্যার এইচ দেওয়া আছে, আমাদেরকে চাপের পরিমাণটা দেওয়া আছে, বল প্রয়োগ করার আগে চাপের পরিমাণ এবং জি এর মানটা দেওয়া আছে। তোমাদের মনে প্রশ্ন রাখতে পারে স্যার বল প্রয়োগ করার আগে চাপ কেন বলা হচ্ছে? বল প্রয়োগ করার আগে চাপ এই জন্যই বলা হচ্ছে, বল যদি প্রয়োগ করো তোমার চাপটা এক্সট্রা পরিমাণ একটু আসবে, ওই বলের কারণে আসবে। সো বল ছাড়া তরল নিজের কারণে একটা চারদিকে চাপ দেওয়া শুরু করে।
তরল চারিদিকে চাপ দিয়ে ওই চাপের পরিমাণটা এই তলা বরাবর যে চাপটা আছে সেই চাপের পরিমাণটা আমরা এই সূত্র দিয়ে করতে পারি। আমরা সিলিন্ডারের জন্য দেখছিলাম, মনে আছে স্যার? এক একটা উচ্চতায় আমরা এক এক রকম চাপ পাচ্ছিলাম। উপরের তল থেকে কত গভীরতায় আছে, উপরের তল থেকে কত গভীরতায় আছে, উপরের তল থেকে কত গভীরতায় আছে, গভীরতার জন্য চাপ ভিন্ন ভিন্ন পাবো। এক্ষেত্রে স্যার আমার গভীরতা 10 সেন্টিমিটার, এটার জন্য চাপ সব কিছু দেওয়া আছে, রো বের করতে হবে। দেখো স্যার আমরা রো বের করি, রো ইকুয়াল টু পি ডিভাইডেড বাই এইচ জি। চাপ কত দেওয়া আছে? 13328 ডিভাইডেড বাই এইচ হচ্ছে আমাদের 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার মানে 1 মিটার মানে 100 সেন্টিমিটার, তাহলে 10কে 100 দিয়ে ভাগ করলে 0.1 9.8 বসিয়ে দাও, কত আসে বলো? 13328 ভাগ 0.1 ভাগ 9.8 কত আসছে? 13600। এটা চলে আসছে। তাহলে কেজি পার মিটার কিউব। আমরা প্রথম তরলের ঘনত্ব পেয়ে গেছি, এবার দ্বিতীয় তরলের জন্য করব। কত আসছে? দ্বিতীয় তরলটা কি দেওয়া আছে দেখি বলো। বি তরলে নিমজ্জিত 0.02 মিটার বস্তুর হারানো ওজন। আয়তন আমাকে দিয়ে দিচ্ছে, হারানো ওজনটা আমরা কি বলছিলাম? আচ্ছা একটু আগে তো বলতেছে হারানো ওজনটা হচ্ছে তোমার তরলের ওজনের সমান, অপসারিত তরলের ওজন সমান। অপসারিত তরলের আয়তন কতটুকু হবে? বস্তুর আয়তনের সমান হবে। তো বস্তুর আয়তনটাই এখন পানির আয়তন। পানির আয়তন তুমি জানো, বস্তুর আয়তন জানো মানে অপসারিত পানির আয়তন তুমি জানো, অপসারিত পানির আয়তন জানো। আর হারানো ওজনটা হচ্ছে তরলের ওজনের সমান। তো হারানো ওজন সমান, আচ্ছা এটাকে একটু আমরা সরিয়ে লিখি স্যার, এ পাশে সরিয়ে দিই। শর্টকাটে বলি স্যার, অপসারিত, শর্টকাটে আমি এখানে আর লিখতে ইচ্ছে করতেছি না, অপসারিত তরলের ওজন ইকুয়াল টু হারানো ওজন। তাহলে অপসারিত তরলের ওজন ইকুয়াল টু যদি হারানো ওজন হয় তাহলে 196 আমরা এখানে পেয়ে যাব। আর এই ওজন ইকুয়ালটা আমরা কি লিখি? এম জি। তরলের ভর আমরা এখান থেকে পেয়ে যাব স্যার, তরলের ভর আমরা এখান থেকে পেয়ে যাব। তারপরে জাস্ট পরের ইয়াতে আমরা কি রো ইকুয়াল টু এম বাই ভি ছিল, তো এম ইকুয়াল টু রো ভি, ভি ওয়াটার, জি ভি ওয়াটার লিখতে হবে না, ভি লিখলে চলবে। এখানে জাস্ট ভি জি জানলে আমাদের রো বের হয়ে আসবে স্যার। এটাকে রো বললে এটাকে আমরা রো প্রাইম বলি। তাহলে রো প্রাইম ইকুয়ালটা আমাদের কি আসছে? 196 ডিভাইডেড বাই আয়তন কত হবে? অপসারিত তরলের আয়তন হচ্ছে বস্তুর নিমজ্জিত আয়তন, নিমজ্জিত করার পর সেই আয়তনের পানি বের হয়ে যাবে স্যার। তাহলে এটা কত স্যার? 0.02 ইন্টু 9.8। কাজ শেষ স্যার। 196 ডিভাইডেড বাই 0.02 বা 9.8। তাহলে আমাদের কত আসছে স্যার? 1000 আসছে, 1000 কেজি পার মিটার কিউব। এই দুটার মধ্যে 13,600 আর একটা আছে 1000, এদের মধ্যে 13,600, এটা 1360 লিখছে, 13,600 হবে। 13,600 আর একটা 1000, দুইটা ঘনত্বের মধ্যে বেশি ঘনত্বের বস্তুটা, বেশি ঘনত্বের তরলটাই আমার জন্য অধিক ব্যবহার, ঘনত্বের তরল ব্যবহার করলে অধিক আমাদের জন্য সুবিধাজনক হবে। কেন সুবিধাজনক হবে? উচ্চতাটা একটু কম আসবে, আমরা কম জায়গায় উচ্চতা দেখে ব্যারোমিটারের চাপ নির্ণয় করতে পারি। এই জন্যই কিন্তু তোমরা দেখে থাকবা যে চাপ নির্ণয়ের ক্ষেত্রে পারদের কথা বলা হয়। এটা বেসিক্যালি পারদের কিন্তু কি ঘনত্ব, পারদের ঘনত্ব বেশি বলে এটা 76 সেন্টিমিটার উঠে। পানির জন্য হিসাব করতে গেলে বিশ্বাস করো এটা বিশাল উচ্চতায় উঠে যাবে। সো এটা আমরা হিসাব করতে পারবো না, হিসাব করাটা আমার জন্য কঠিন হয়ে যাবে। পরের প্রশ্ন চলে যাও স্যার। আর কয়টা প্রশ্ন আছে আমাদের এখানে? আর খুব সম্ভবত স্যার আমাদের 2টা প্রশ্ন আছে স্যার, এটা বাদে 3টা প্রশ্ন আছে স্যার। চলো, বলছে আর্কিমিডিস সূত্র, প্রমাণ এবং প্লবতা। আমরা এখানে আর 3টা কোয়েশ্চেন করে ফেলবো স্যার।